পাত্র হিসেবে কিশোরীকালের পছন্দের মানুষকে দেখে থমকে গেল তটিনী। আজ এতগুলা বছর পর আবারও সেই মানুষটিকে দেখে পুরনো ভালো লাগা যেন তার হৃদয় দোলা দিয়ে গেল। পাত্রের ছোপ রস্যইকার তার মা তাকে দেখাতে চেয়েছিল, কিন্তু নিজের জেদের বসে ছবিটা সে উল্টিও দেখেনি, ইচ্ছেই যে জাগেনি তার। এখন আফসোস হচ্ছে কেন সে তখন দেখল না। শরবত দেওয়ার সময় তটিনীর হাত হালকা কাঁপতে লাগল। যথাসম্ভব নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করল সে। তটিনী বসো, মায়ের কথায় ধ্যান ভাঙল তার। ইতস্তত হয়ে পাত্রের সামনাসামনি বসল। সবার আড়ালে আর চোখে সামনে বসা মানুষটিকে কিছু সময় পরখ করে নিল। বয়স বৃদ্ধি পেলেও নামের মতো তার রস্য ও কার খসরির সেই মাধুর্য আজও তার মধ্যে বিদ্যমান বলে মনে হল তটিনীর। নাম তার মাধুর্য, যাকে কিশোরীকালে তটিনী পাগলের মতো পছন্দ করত, কিন্তু বলা হয়ে ওঠেনি, তার আগেই কোথায় যেন হারিয়ে গেল সে। ভালো লাগা, লজ্জা, বস্তি সবকিছু মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি তৈরি হল মেয়েটির মনে। গাছের ফুলগুলো দেখছিল মাধুর্য। তটিনী উত্তেজনায় অজান্তেই গাছের পাতা ছিঁড়ে চলেছে। এভাবে গাছের পাতা ছিঁড়বেন না, তাদেরও কষ্ট হয়। কেঁপে উঠল টিনি, নিচে তাকিয়ে দেখল সে ইতোমধ্যে ৫-৬টা পাতা কুটি করে ছিঁড়ে মাটিতে ফেলেছে। সামনে দাঁড়িয়ে থাকা মাধুর্যের দিকে চেয়ে হাতে থাকা পাতাও দ্রুত ফেলে দিল। আসলে আমি। কথা আটকে যেতে লাগল তার। মাধুর্য তাকে হাতে ইশরায় থামিয়ে দিল। শান্ত হন, এতটা হাইপার হওয়ার দরকার নেই। চুপ হয়ে গেল তটিনী। মাধুর্য বলল, আপনাকে অস্থির লাগছে? শরীর খারাপ আপনার? না সেরকম কিছু না। আসলে নতুন মানুষের সাথে কথা বলতে একটু অস্বস্তি লাগে, তাই আর কি। মুখে এটা বললেও মনে মনে সে ঠিক বিপরীতমুখী কথাটিই আওড়াল। অস্থির তো লাগবেই, স্বাভাবিক নয় কি? এককালের ক্রাশকে নিজের সামনে দেখলে তো অস্থির লাগবেই। কিছু ভাবছেন কি? না, আপনার কিছু বলার থাকলে বলুন, আমি শুনছি। সবকিছু আমিই বললে কি করে হবে? আপনি তো কিছুই বলছেন না। কিছু বলার মতো খুঁজে পাচ্ছি না। পুনরায় মনে মনে তটিনী বলল, এই কি কি বলবো বুঝতে না পেরে সেই সময়ও বহু সুযোগ হাতছাড়া করেছি। আমার মুখ তো আছে ঠিক, কিন্তু তা থেকে প্রয়োজনের সময় কোনোরূপ কথা বের হয় না। আঙ্কেল থেকে জানলাম পূর্বে ঢাকায় আমরা যে পাড়ায় থাকতাম তার আশেপাশেই তো মাদের বাড়ি ছিল। তোমার কলেজও আমার ইউনিভার্সিটির সামনে দিয়ে যেতে হতো। তোমাদের কি আগে কখনো দেখা হয়েছিল? তটিনী তৎক্ষণাৎ বুঝতে পারল না তার কি বলা উচিত। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে মাথা নাড়িয়ে বোঝাল না, তাদের কখনোই দেখা হয়নি। যা সম্পূর্ণ মিথ্যা কথা। চলো নিচে যাওয়া যাক। তুমি তো কিছুই বলছো না, হয়তো তুমি বোর হচ্ছ। আগে মাধুর্য নামতে লাগলো তার পেছনে পেছনে। তটিনী ধীরগতিতে নামছে। তটিনী, তুমি এখন আর কলেজে পড়ুয়া মেয়ে নেই। মাস্টার্স পাশ করেছ তুমি। এখন কিশোরী মেয়েদের মতো আচার আচরণ একদম মানানসই নয়। ইস, কি এক অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল। না জানি সে কি না কি ভাবল আমার ব্যাপারে। কেন যে আমি স্বাভাবিকভাবে কথা বলতে পারি না। মা তটিনীকে ভীষণ বকাঝকা করছে, কারণ সে এই প্রস্তাবে না করে দিয়েছে। তার বাবা বোঝাতে এলে তিনি উল্টো ওনাকেই ঝাড়ি দিলেন। তুমি মাঝে আসবে না, তোমার কারণে এই মেয়ে বারবার পাত্রকে রিজেক্ট করছে। কখনো নাকি সমস্যা, কখনো হাইটে তো কখনো চোখে। বাকি সব না হয় মেনে নিয়েছিলাম, কিন্তু এই ছেলেতে কি সমস্যা? তোমার মেয়ে তো যুক্তি দিয়ে তাই বলতে পারছে না। বাবা তটিনী পাশে দাঁড়িয়ে মাথা হাত রেখে জানতে চাইলেন, ছেলের কোন দোষ কি তুমি পেয়েছ মা? দেখে থাকলে বলো, আমরাই মানা করে দেব। তোমার ইচ্ছের বিরুদ্ধে আগে যখন কারো হাতে তোমাকে তুলে দেয়নি, আজও দেব না। কারণ সংসার তুমি করবে, আমরা তো শুধু একটা মাধ্যম মাত্র। বারো নরম করে কথা বলছো তুমি। প্রস্তাব নাকচ করার যৌক্তিক কারণও তো তাদের বলতে হবে। তোমার মেয়েকে বলে দাও যুক্তিসঙ্গত কোন কারণ আমাকে দেখাতে। যদি দেখা পারে, ভালো না হলে এখানেই তার বিয়ে হবে। উদ্ধৃতি চিহ্ন। বাবা মা চলে এ কারতেই তটিনী বালিশে মুখ গুজে ফেলল। কোন এক কারণে মিটিমিটি হাসছে সে। ফোনের শব্দে ঘুম হালকা হয়ে এলো তটিনীর। বিকালের দিকে শুয়ে হাজারটা চিন্তা ভাবনা করতে করতে কখন যে ঘুমে পড়েছিল সে টেরও পায়নি। মিটমিট করে চোখ খুলে বাইরে তাকিয়ে দেখল এখনও আবছা আবছা আলো আছে। এদিকে অনবরত ফোনের রিংটোনের শব্দে কপাল কুঁচকে এলো তার। আধো আধো চোখ খোলা অবস্থায় হাতড়িয়ে কোনোরকমে ফোনটা খুঁজে পেল সে। হ্যালো, কে বলছেন? চোখ বন্ধ করে ঘুম জড়ানো কণ্ঠে সে বলল। তটিনী, হুম, আপনি কে? কাকে চাই? তোমাকে। ঘুম হালকা হয়ে এলো তার। কানের কাছ থেকে ফোনটা সরিয়ে দেখল আননোন নম্বর। পুনরায় কানের কাছে নিয়ে প্রশ্ন করল, বুঝলাম, কিন্তু আপনি কে? মাধুর্য, সকালে যার সাথে আপনার দেখা হলো। এক প্রকার লাফ মেরে শোয়া থেকে উঠে বলল তটিনী। বুক ধকধক করছে তার। এক নিমেষে যেন ঘুম সম্পূর্ণ কেটে গেল। হাত দিয়ে চুলগুলো কোনোরকমে ঠিক করে শুকনো ঢোক গিলে বলল, মাধুর্য, আপনি হঠাৎ ফোন করলেন যে? উদ্ধৃতি চিহ্ন। বিরক্ত করলাম বুঝি? ব্যস্ত ছিলেন? না সেরকম কিছু নয়, একটু চোখ লেগে এসেছিল এই আর কি। তাহলে তো আপনার ঘুমের ব্যাঘাত ঘটালাম। কোন সমস্যা নেই কিছু। হসন্ত সনপর এমনিতেই উঠে যেতাম। হঠাৎ ফোন করার কারণ? মায়ের থেকে শুনলাম আপনি নাকি আমাকে বিয়ে করতে রাজি না। কারণটা কি জানতে পারি? চুপ হয়ে গেল তটিনী। সে আশা করেনি মাধুর্য এত তাড়াতাড়ি তাকে ফোন করে কারণ জানতে চাইব।
কথা সাজাতে লাগল সে। তটিনী আছেন? হ্যাঁ, আসলে কয়েক ঘন্টার পরিচয় তো কাউকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করা যায় না। বিয়ে একটা স্থায়ী সম্পর্ক, যার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হব তার সাথে সারাজি বোন থাকতে চাই আমি। তাই কয়েক ঘন্টার পরিচয় আমার পক্ষে সম্ভব না তার দোষগুণ সব নজরে আনা। আমি এরকম কারো সাথে নিজের জীবন অতিবাহিত করতে চাই যার সাথে আমার চিন্তাধারণা মিলবে। আমার মনে হয়নি আপনার সাথে আমার কোন কি ছুর মিল হবে। কথাগুলো বলার সময় অনেক কষ্টে তটিনী নিজের হাসি নিয়ন্ত্রণ করে রেখেছে। ও বুঝতে পেরেছি। আচ্ছা, আজ রাখি, পরে কথা হবে। তাকে পরবর্তীতে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল মাধুর্য। তার কণ্ঠস বর শুনেই তটিনী অনুধাবন করতে পারল তার বলা কারণ মাধুর্যের মোটেও পছন্দ হয়নি। অবশ্য হওয়ারও কথা নয়। তটিনী কথায় কথায় তার মায়ের কাছ থেকে জানতে পেরেছে মাধুর্যই তাকে পছন্দ করেছে। সে আসতে চেয়ে বলেই তার বাবা মা সম্বন্ধ নিয়ে এসেছেন। মৃদুস্বরে হেসে উঠল তটিনী। ধপ করে বিছানায় গাইলিয়ে দিয়ে মাধুর্যের ইনস্টাগ্রাম স্ক্রোল করতে লাগল সে। একটা ছবির দিকে তাকিয়ে বলল, আপনি হঠাৎ হারিয়ে যাওয়াতে কতটা কষ্ট পেয়েছিলাম তা সব দে প্রকাশ করা যাবে না। জীবনে কাউকে প্রথম এতটা পরিমাণ ভালো লেগেছিল আর তা জানানোর আগেই সে হারিয়ে গেল। এতগুলা বছর আমি জলে পুড়ে ছাই হয়ে গিয়েছিলাম, এবার আপনার হওয়ার পালা। আপনাকে আমি এত সহজে ধরা দেব না। আকাশ থাকা সাদা মেঘের মতো আমি আপনার সামনেই থাকব, তবে চাইলেও আপনি ছুতে পারবেন না। আমি ধরা দেব তবে আপনি বিরহের অনলে দগ্ধ হওয়ার পর। সোফায় শুয়ে গুনগুন করে পা নাড়িয়ে নাড়িয়ে ফোন স্ক্রোল করছে তটিনী। তার মা এবং ছোট ভাই ঘুমে আচ্ছন্ন। আপাতত তার ঘুম আসছে না বলে সে জেগে আছে। কলিং বেলের শব্দে মনোযোগ ক্ষুণ্ণ হল তার। ঘড়ির দিকে তাকিয়ে দেখল কিছুক্ষণ পর 4টা বাজবে। সাধারণ এই সময় আবর্জনা নেওয়ার লোকটা এসে থাক। এ কার? তটিনী ভাবল হয়তো আজও সেই এসেছে। কোনোরকম ওড়না দিয়ে নিজেকে আবৃত করে আবর্জনার বালতিটা নিয়ে দরজা খুলল। প্রতিদিনের মতো আজও সেটা বাইরে রেখে সামনে থাকাতে সে থমকে গেল। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না সে। এই অবেলায় মাধুর্য এখানে কি করছে? সারাদিন ভাবতে ভাবতে কোন দৃষ্টিভ্রম হল না তো আবার। অতিথি এলে কি তাদের এভাবেই বাইরে দাঁড় করিয়ে রাখেন আপনি? ধ্যান ভাঙল তটিনীর। বুঝল স্বপ্ন নয়, সত্যিই মাধুর্য তার সামন। এ কার দাঁড়িয়ে আছে? হাজারো রকমের অনুভূতির মিশ্রণে কথা বন্ধ হয়ে গেল তার। পারলে এখনই মাটি ফাঁক করে ঢুকে যেত। ভাবল রুমের দিকে ছুট লাগাবে কিংবা দরজাই বন্ধ করে দেবে। তবে এইসব চরম পর্যায়ের অভদ্রতামি হয়ে যাবে বলে কিছুই করল না। দুঃখিত, আমি ভেবেছিলাম আবর্জনা নিতে এসেছে। আপনি আসুন ভেতরে। বালতিটা একপাশে সরিয়ে রেখে তটিনী ভেতরে এসে দেখল মাধুর্য সোফায় বসে আছে। সে দ্রুত হাত ধুয়ে মায়ের রুমে গেল। মিসেস শায়লা আকার ধৈর্যকে দেখে যে বড্ড খুশি হয়েছেন তা উনার মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে। বাবা, কেমন আছো তুমি? হঠাৎ এভাবে না বলে এলে যে? আন্টি মা এই আচারগুলো পাঠিয়েছেন। আপনি নাকি অনেক পছন্দ করেন, কিন্তু সময়ের কার নে তৈরি করতে পারেন না, তাই মা এসব বানিয়ে পাঠিয়ে। আরে আমি তো সেদিন কথায় কথায় বলে ফেলেছিলাম। তটিনী, যাও মাধুর্যের জন্য কিছু তৈরি করে নিয়ে এসো। তটিনীও ভদ্র মেয়ের মতো রান্নাঘরে গিয়ে শরবত, কেক, কিটসহ যা যা পেয়েছে সব একটা ট্রেতে করে মাধুর্যকে পরিবেশন করল। ট্রেটা টেবিলে রেখে এক মুহূর্ত দাঁড়াল না। এক ছুটে রুমে এসে দরজা লাগিয়ে দিল। আয়নায় নিজেকে দেখে কপাল চাপড়াল সে। এলোমেলো চুল, সাধারণ একটা 3 পিস, অদ্ভুতভাবে গায়ে ওড়না পেঁচানো, সব মিলিয়ে তার নিজের কাছেই নিজেকে অদ্ভুত লাগছে। যারা সারাদিন কাজ করে, পরিশ্রম করে তাদেরকেও আমার চেয়ে হাজারগুণ ভালো দেখাই। ঘর মোছার কাপড়ের মতো লাগছে একদম। এমনিতে ঘরে থাকলে কত সুন্দর লাগে, কিছু না করলেও একদম পরিপাটি লাগে। আর আজ আমিও আরেক দেখে রাখা উচিত ছিল। একে তো আবর্জনার বালতি তার সামনে রাখলাম, এরপরেই অগোছালো রূপ। না জানি আমার সম্পর্কে তার কিরূপ ধারণা তৈরি হলো। নিশ্চয়ই ভেবেছে আমি মেয়েটা অনেক অগোছালো। ক্রাশের সামনে আবারও মানসম্মান খোয়া গেল। আম্মু। হতাশা আর কষ্ট মিশ্রিত কণ্ঠে আয়নার দিকে তাকিয়ে বলল সে। বিছানায় গাইলিয়ে দিয়ে তটিনী হা হুতাশ করতে ব্যস্ত সেই কেউ তার দরজায় কড়া নাড়ল। ধরফরিয়ে উঠে বসল। দরজা না খুলেই জানতে চাইল, কে? আমি। দরজা খোলো। মায়ের কণ্ঠ শুনে তটিনী দরজা খুলল, তবে পুরোটা নয়। আধা খোলা আধা বন্ধ অবস্থায় জানতে চাইল, কি চাই? আকার, ধৈর্য তোমাকে ডাকছে। বিয়ে করবে না ভালো কথা, তাই বলে হুট করে এভাবে রুমে এসে দরজা বন্ধ করে রেখেছ কেন? কতটা দৃষ্টিকটু লাগে জানো? এই শিক্ষা দিয়েছি তোমাকে? মায়ের ঝাড়ি খেয়ে মুখে কিছু বলার শাসন পেল না সে, কিন্তু মনে মনে বলল, যদি এই কাজের মাসির বেশভূষা নিয়ে আর কিছু সময় তার সামনে থাকতাম তবে আমি তো লজ্জায় গেলে বরফ থেকে পানি হয়ে যেতাম। সেই সাথে আমি না সে মহাশয় বিয়েতে না করে দিত। কি হলো? কিছু বলো। কেন ডাকছে? তার সাথে আমার কি কাজ? তার থেকে গিয়ে নিজে জিজ্ঞেস করো। আমি এবং তোমার বাবা অনুমতি দিয়েছি তো তুমি চাইলে সম্মতি দিতে পারো। হয়তো এতে তোমার মতামত পরিবর্তন হতে পারে। তিনি যেতে গিয়েও ফিরে তাকালেন। যাওয়ার আগে একটু পরিপাটি হয়ে যাও। নিজের যত্ন তো কখনো করনি, অন্তত বাইরের কারো সামনে যাওয়ার পূর্বে একটু ভালো মেয়ের মতো যাও। না হলে তাদের মনে তোমাকে নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হবে। তাড়াতাড়ি যাও, ছেলেটা বসে আছে। দরজা বন্ধ করতে করতে তটিনী কান্না কান্না ভাব করে বলল,
মাও লক্ষ্য করেছে আমাকে পেতনির মতো লাগছে। তার মানে সেও করেছে। আমার কপাল এত সুন্দর কেন? কেন ডেকেছেন আমাকে? কিছু বলার থাকলে মাকে বলতেন। আন্টিকে বলার হলে আমি আপনার খোঁজ করতাম না। তার বাঁকা কথা শুনে চুপ হয়ে গেল তটিনী। আমি আপনার জন্যই এসেছি, তৈরি হয়ে নিন, আমরা বের হব। তার কথা শুনে তটিনী চট করে মাধুর্যের পানে তাকালো। বের হব মানে? আমি আপনার সাথে বাইরে যাব কেন? সেদিন না বলছিলেন কয়েক ঘন্টার পরিচয় কিভাবে জীবনসঙ্গী নির্বাচন করবেন, আপনার পক্ষে সম্ভব না। তাই ভেবেছি এখন থেকে রেগুলার আমরা টাচে থাকব, যেন আপনি আমার সম্পর্কে জানতে পারো। তটিনী তাকে মনে মনে অনুকরণ করে বলল, আমরা রেগুলার টাচে থাকব যেন আপনি আমার সম্পর্কে জানতে পারেন। টাচে থাকার প্রয়োজন নেই, আপনার সম্পর্কে আমি বহু আগে থেকেই জানি। কিন্তু তা আপনাকে তো ঘুণোখড়েও টের পেতে দেব না। কিছুদিন আপনাকে ঘোল খাইয়েই ছাড়। আমি তো ঠিক করেই রেখেছি আপনাকে আমি এত দ্রুত ধরা দেব না। মাঝে মাঝে কোথায় হারিয়ে যান আপনি? ও কিছু না, আমি আপনার সাথে যেতে পারবো না। আমার সন্ধ্যায় টিউশনে যেতে হবে। মিস হলে স্টুডেন্টের ক্ষতি হবে। তার থেকেও বড় কথা, বাবা রাগ করতে পারে। শরবতের গ্লাস তুলে নিয়ে মাধুর্য বলল, আঙ্কেল কিছু বলবেন না, কারণ আমি ওনার থেকে অনুমতি নিয়ে তবেই এসেছি। আর আপনার আজকে কোন টিউশন নেই তাও আমি জানি। এতদিন আপনি ব্যস্ত ছিলেন তাই আসিনি। আপনি যে আজ বাড়িতেই থাকবেন এটা আমাকে আঙ্কেল জানিয়েন। তাই অযথা বাহানা তৈরি না করে দ্রুত তৈরি হয়ে নিন। তটিনী পুনরায় বিড়বিড় করে বলল, তাই তো বলি, প্রতিদিন এতবার করে কেন জিজ্ঞেস করছে আমি কখন বাড়িতে থাকব? শেষমেশ কিনা আমার বাবাই ঘরশুক্র বিভীষণের ভূমিকা পালন করল। হায়রে কপাল! তটিনী যাওয়ার জন্য পা বাড়াবে সে মুহূর্তে মাধুর্য তাকে থামিয়ে বলল, অতিরিক্ত সাজার প্রয়োজন নেই। নিত্যদিন যেরকম পোশাক পরিধান করেন তাই পরলে খুশি হব। দরজার সামনে দাঁড়িয়ে মাধুর্যের অপেক্ষা করছে তটিনী। তার মায়ের সাথে কিসব কথা বলছে সে। চলুন বলেই আগে আগে নেমে যেতে লাগল সে। তটিনীর মুখশ্রীতে বিরক্তি হালকা চাপ ফুটে উঠল। বিড়বিড় করে বলল, তখন কাজের মাসির মতো লাগছিল, সে সময় চোখ বড় বড় করে তাকিয়েছিল, আর এখন পরিপাটি হয়ে সুন্দর করে তৈরি হয়। এ কারছি এখন কিনা ঘুরেও তাকালো না। তাকাবি না যখন তখন তৈরি হতে বললি কেন? টান ছেলে! বিড়বিড় করে তাকে বকতে বকতে তটিনী নিচে এসে দেখল মাধুর্য এক হাত কোমরে দিয়ে দাঁড়িয়ে আছে। তা দেখে তটিনী বাঁকা সুরে বলল, উদ্ধৃতি চিহ্ন, এভাবে বুড়ি মহিলাদের মতো কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন কেন? কোমরের হাড় দুর্বল হয়ে গিয়েছে নাকি? ব্যথা করছে বুড়ি মহিলাদের মতো? এই আপনার সমস্যাটা কি বলতো? প্রথমে ভেবেছিলাম আপনি খুবই সাধারণ, শান্তশিস হসন্ত মেয়ে, কিন্তু আপনার যে এত বড় একটা বাজে অভ্যাস আছে তা আপনার সাথে কথা না বললে ঘুণাক্ষরেও টের পেতাম না। তটিনী আড়াআড়িভাবে দুই হাত ভাঁজ করে জানতে চাইল, তা শুনি কি সেই অভ্যাস? এই যে খানিক পরপর নিজে নিজে বিড়বিড় করা, যা বলার স্পষ্ট করে বলবেন। বিড়বিড় কি আর সাধে করি? স্পষ্ট করে বললে যে মানসম্মান সব পদ্মানদীর স্রোতের সাথে ভেসে যাবে, সাথে পিঠেও কয়েক ঘা পড়তে পারে, এই আশঙ্কা থেকেই তো স্পষ্ট করে জোরে বলতে পারি না। আবারও বিড়বিড় করছেন আপনি? খানিকটা রেগে বলল মাধুর্য। তটিনীও বিপরীতে হিসহিস করে বলল, করব আপনার সমস্যা? আমার মুখ, আমার চিন্তা, আমার যা ইচ্ছে তাই করব। অবশ্যই আমার সমস্যা। আপনি কয়েকদিন পর আমার একান্ত ব্যক্তিগত একজন মানুষ হবেন। আপনার ভালো মন্দ সব দিয়ে নজর রাখা আমার দায়িত্ব। আমার একান্ত ব্যক্তিগত একজন মানুষ হবেন। মাধুর্যের এই সামান্য কয়েকটা শব্দ তটিনীকে চুপ করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। পুনরায় শান্ত কণ্ঠে সে বলল, কোথায় যাবেন? তাড়াতাড়ি চলুন, অন্ধকার হয়ে যাবে না হলে। চলুন, আপনার সাইকেলটা বের করুন। অবাক হয়ে গেল সে। মাধুর্য কি করে জানল এই ভাবনা তার মাথায় আসার পূর্বেই সে ওর দিয়ে দিল। এভাবে তাকিয়ে থাকবেন না, আমি আপনার ব্যাপারে মোটামুটি সব খোঁজখবর নিয়ে ফেলেছি। আজ আমরা সাইকেল ডেটে যাব। সবাই গাড়ি রিকশা চড়ে নিজেদের সময় কাটায়, আমরা না হয় একটু ভিন্ন কিছু এতে এই মুহূর্তগুলো আরও দীর্ঘ সময় ধরে আমাদের স্মরণে থাকবে। এবার তাড়াতাড়ি নিয়ে আসুন, আমি গেটের বাইরে আছি। নিজের সাইকেলের তালা খুলতে খুলতে তটিনী ভাবল, এই কারণেই সে আমাকে নর্মাল সাজতেন বলেছিল, যেন আকার ইকেল চালাতে কোনরূপ অসুবিধা না হয়। আমি আরও কি নাকি ভেবেছিলাম। পাশাপাশি সাইকেল চালিয়ে এগিয়ে যাচ্ছে মাধুর্য এবং তটিনী। হঠাৎ মাধুর্য তার গতি বাড়িয়ে দিল, ফলে সে তটিনীর থেকে বেশ খানিকটা সামনে এগিয়ে গেল। সাইকেল চালানো অবস্থায় মাধুর্য ভাব নিয়ে বলল, ইস, এত ধীর গতিতে সাইকেল চালান আপনি? এরকম করে চলতে থাকলে আমাকে কখনোই ধরতে পারবেন না। আমার গতির সাথে মিলানোর সাধ্যই নেই আপনার। ক্ষেপে গেল তটিনী, দাঁতে দাঁত চেপে বলল, আপনি কতটুকু জানেন আমার দক্ষতা সম্পর্কে? আমি এর চেয়েও দ্রুত চালাতে পারি। সেটা তো আপনি ধীরে চালাচ্ছিলেন বলে আমিও ধীরে চালাচ্ছিলাম, যেন একসাথে থাকি। হয়েছে হয়েছে, আর বাহানা দেওয়ার প্রয়োজন নেই। মাধুর্যের কথা তটিনীর বেশ আত্মসম্মানে লাগাল। অনেক দ্রুত প্যাডেল ঘুরিয়ে গতি বাড়াল সে। একসময় মাধুর্যকে ছাড়িয়ে গেল। সাইকেল চালাতে চালাতে পেছনে ঘাড় ঘুরিয়ে তৃপ্তির হাসি নিয়ে বলল, দেখলেন কার দৌড় কতদূর? এই তটিনী এতটাও গাধা নই। আরে সামনে দেখে চালান। এখন কেন সামনে দেখতে বলছেন? নিজের কথা ভুল প্রমাণিত হয়েছে বলে খুব লাগছে না?
হাসতে হাসতে বলল সে। আরে বোকা মেয়ে, হয় সাইকেল থামিয়ে থা বলুন, না হয় সামনে তাকিয়ে চালান। একসাথে দুটো কাজ করবেন না। পেছনে থেকে উচ্চস্বরে সাবধানী কণ্ঠে বলল মাধুর্য, কিন্তু তটিনী তার কথাকে ভুল প্রমাণিত করতে পেরে এটাই খুশি যে আশেপাশে তার খেয়ালই নেই। ব্যথার কারণে আপনা আপনি তটিনীর মুখশ্রী হতে চিৎকার বেরিয়ে এলো। সাইকেলটা রাস্তায় উল্টে পড়ে আছে। মাধুর্য দ্রুত তার কাছে এগিয়ে এলো, নিজের সাইকেলটা দাঁড় করিয়ে তটিনীর সামনে হাঁটু ভাঁজ করে বসল। আপনি ঠিক আছেন? দেখি কতটা লেগেছে, চিন্তিত কণ্ঠে বলল সে। কনুইতে বেশ কিছুটা কেটে গিয়েছে, রক্ত গড়িয়ে পড়ছে তা থেকে। দ্রুত নিজের পকেট হাতড়ে রুমাল বের করে তা ক্ষতস্থানে বেঁধে দিল। খানিকটা রাগী কণ্ঠে বলল, সব সময়ে তো পাকনামি ভালো নয়। বলেছিলাম তো পেছনে তাকিয়ে সাইকেল না চালাতে। আমি কি জানতাম নাকি সামনে অসমতল উঁচু জায়গা আছে? কাদো কাদো মুখ করে বলল সে। চোখ পেছনে থাকলে জানবেন কি করে? দেখি এবার উঠুন, দাঁড়াতে পারছেন কিনা দেখি। মাধুর্যের সাহায্যে উঠে দাঁড়ালো সে। দাঁড়ানোর পর বুঝল হাঁটুতে জ্বালা করছে। বুঝতে বাকি নেই সেখানেও হয়তো ছিঁড়ে গিয়েছে। একটু নিচু হয়ে দেখল সেখানে খানিকটা কাপড়ও ছিঁড়ে গিয়েছে। কি হলো, পায়ে লেগেছে? মাধুর্য, আজ বাড়ি ফিরে যাওয়াটাই ভালো হবে, আমার শরীর ভালো লাগছে না। মাধুর্য বুঝল তটিনী পায়েও লেগেছে। একটা রিকশা ডাকল সে। সাবধানে তাতে তটিনীকে উঠিয়ে দিয়ে বলল, আপনি যান, আমি পেছনে পেছনে আসছি। নিজের সাইকেলটা সেখানে এক দোকানের সামনে বেঁধে রেখে তটিনীর সাইকেল চালিয়ে পেছনে পেছনে এলো সে। সিঁড়ি দিয়ে ওঠার সময় প্রথমে ভেবেছিল তাকে কোলে তুলে নেবে, কিন্তু হঠাৎ তার স্পর্শে তটিনীর অস্বস্তি হতো। কার পারে ভেবে এই ভাবনা বাদ দিল। যত্ন সহকারে একপাশে ধরে তাকে উপরে তুলল। মিসেস শায়লা তো মেয়ের অবস্থা দেখে ভীষণ রকমের বকা দিলেন। আন্টি, আর রাগ করবেন না। রাস্তায় বের হলে এরকম ছোটখাটো দুর্ঘটনা হয়ে থাকে। এখানে কিছু ওষুধ আছে, আপনি ক্ষতস্থানে লাগিয়ে দিন। তুমি বাবা কিছু মনে করো না। ওর সাথে সময় কাটাবে ভেবে এসেছিল, কিন্তু তোমাকে ঝামেলা পড়তে হলো। কোন সমস্যা নেই আন্টি, তটিনী, আমি আসছি, সাবধানে থাকবেন। সোফায় বসে মাধুর্যের যাওয়ার পানে তাকিয়ে রইল সে। মনে মনে বলল, যখনই তার সাথে দেখা হবে তখনই কোন লজ্জাজনক কিংবা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হবেই। না জানি আবার আমাকে নিয়ে কি ভাবল। যদি ভাবে এতবড় মেয়ে ঠিকমতো রাস্তায় চলাচল করতে পারে না। ইস, কি লজ্জা। টিউশন শেষে রিকশার জন্য দাঁড়িয়েছিল তটিনী। রিংটনের শব্দে ব্যাগ থেকে ফোন বের করে দেখল মাধুর্য ফোন করেছে। হৃদস্পন্দন আপনা আপনি বেড়ে গেল। আজ দুদিন হয়ে রস্যইকারেছে তাদের জনের মধ্যে যোগাযোগ একদম বিচ্ছিন্ন। যদিও বা মাধুর্যের সাথে তার মায়ের কথা হয়েছিল, তিনি তটিনীকে জিজ্ঞেসও করেছিলেন সে বলতে আগ্রহী কিনা, তবে তটিনী মায়ের সাথে এমন ভাব করল যেন তার কোন আগ্রহই নেই, তবে মনে মনে সে ঠিকই বিপরীতটা চেয়েছিল। ভাবনার মাঝে কল কেটে গিয়েছে। পুনরায় বেজে উঠতেই দ্রুত রিসিভ করল সে। হ্যালো, আবারও কোন ভাবনায় মগ্ন ছিলেন ম্যাডাম? মাধুর্যের কথা শুনে দাঁত দিয়ে জিহ্বা কাটল তটিনী। তবে স্বীকার করল না। কে বলেছে আপনাকে? বায়োস্কোপ দিয়ে দেখেছেন নাকি? না, ড্রোন দিয়ে দেখছি। কি কারণে ফোন দিয়েছেন তা বলুন। এভাবে রাস্তায় দাঁড়িয়ে ফোনে কথা বলতে ভয় লাগে। কখন না জানি ফোন ছিনিয়ে নিয়ে যায়। যেখানে আছেন সেখানেই থাকুন। আমি আসছি, বাই। আমি আসছি মানে? আপনি কোথায় আসছেন? আরে হ্যালো, মাধুর্য। যা কেটে দিল। অতঃপর হাজারো চিন্তা নিয়ে দাঁড়িয়ে রইল সে। কারো জন্য অপেক্ষা করছেন বুঝি? কেঁপে উঠল তটিনী, ঘাবড়ে গিয়ে কয়েক কদম পিছিয়ে এলো সে। তার প্রতিক্রিয়া দেখে উচ্চস্বরে হেসে উঠল মাধুর্য। তটিনী ঈষৎ রাগ নিয়ে বলল, ছোট বাচ্চা নাকি আপনি? এ ধরনের মজা কেউ এই সন্ধ্যাবেলা করে? মাধুর্য হাসতে হাসতেই বলল, তো আপনি ছোট বাচ্চা নাকি যে এভাবে ভয় পেয়েছেন? কপাল কুঁচকে তটিনী মনে মনে বলল, আগে ভেবেছিলাম এই ছেলে হয়তো অনেক ম্যাচিউর, গম্ভীর, কিন্তু তার সাথে মেশার পর তো দেখছি পুরো উল্টো। তটিনীর সামনে তুড়ি বাজল মাধুর্য। কি ম্যাডাম, তটিনী এত কি ভাবছেন? কিছু না। আপনি এখানে কি করছেন? আমাকেই বা কেন অপেক্ষা করতে বলেছেন? আরে শান্ত হন। একসাথে এতগুলা প্রশ্ন করলে কিভাবে ওর দেব? আপনার কি কোন তারা আছে? না, সেরকম কিছু নয়। তাও কারণটা তো জানা প্রয়োজন। যদি বলি আপনার সাথে দেখা করতে ইচ্ছে করছিল তবে? চুপ হয়ে গেল তটিনী। কথা গুলিয়ে গেল তার। চেয়ে দেখল মাধুর্য মিটিমিটি হাসছে। রিল্যাক্স। আপনাকে একটা জিনিস দেওয়ার ছিল তাই এলাম। ভাবলাম জিনিস দেওয়ার পাশাপাশি আপনার সাথে কিছু সময় কাটালাম। যদি কিছু মনে না করেন আমরা হাঁটতে পারি? মাথা নাড়িয়ে সম্মতি জানালো তটিনী পাশাপাশ। রস্যইকার হাঁটছে জনে। নীরবতা কাটিয়ে মাধুর্য বলল, তটিনী। মাধুর্য এতটা কোমল স্বর তার নাম উচ্চারণ করল যে তটিনীর হৃদয়ে ঝড় বয়ে গেল। পছন্দের মানুষ থেকে নিজের নাম এতটা কোমল স্বরে শোনার অনুভূতিটাই যেন অন্যরকম। যদি কিছু মনে না করেন কিছু কথা জিজ্ঞেস করি? বলুন, আমার মধ্যে কি এখনো পর্যন্ত কোন খুঁত খুঁজে পেয়েছেন বা কোন দোষ? মাথা নাড়িয়ে না জানালো তটিনী। তাহলে কেন রাজি হচ্ছেন না? তটিনী স্পষ্ট অনুভব করতে পারল মাধুর্যের কথায় মিশে থাকা হতাশার রেশটা। বলতে চেয়েও কিছু বলতে পারল না সে। চুপচাপ হাঁটতে লাগল। একসময় থেমে গেল মাধুর্য। তার দেখা দেখি তটিনীও দাঁড়িয়ে গেল। একটা প্যাকেট তটিনীর দিকে বাড়িয়ে দিয়ে বলল,
এই জামাটা মা আপনার জন্য পাঠিয়ে, ওনার নাকি এটা দেখে মনে হয়েছে আপনাকে বেশ মানাবে, তাই উপহার হিসেবে দিয়েছেন। ফিরিয়ে দিলে মা অনেক কষ্ট পাবে। হাসিমুখে উপহার গ্রহণ করল তটিনী। আন্টিকে ধন্যবাদ জানাবেন। আজ তাহলে আসি, সাবধানে থাকবেন। এতটা পথ এসে বাড়িতে যাবেন না? আর কিছুটা পথই তো বাকি। না, আজ নয়, অন্য কোনো দিন। যেতে গিয়েও ফিরে এলো মাধুর্য। কিছু সময় চুপ থেকে তটিনী চোখের দিকে তাকিয়ে বলল, আমার জীবনসঙ্গীর জায়গাটা শুধু আপনার জন্য বরাদ্দ তটিনী। আমার এই জীবনে একমাত্র আপনিই সেই রমণী যাকে দেখে আমার হৃদয় গহীনে থাকা অনুভূতি সাড়া দিয়েছিল, জানান দিয়েছে এই রমণীই পারবে আমার জীবন কে পরিপূর্ণতা দান করতে। 1 মাস হোক কিংবা 1 যুগ আপনি এই মাধুর্যেরই অর্ধাঙ্গিনী হবেন। চলে গেল মাধুর্য। তার যাওয়ার পানে অপলক দৃষ্টিতে তাকিয়ে তটিনী মৃদুস্বরে বলল, আমিও চাই আপনার অর্ধাঙ্গিনী হতে। চিন্তা করবেন না। এই তটিনী শুধু মাধুর্যের। ফুল সজ্জিত পালঙ্কে বসে সামনে থাকা বড় আয়নায় নিজেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে তটিনী। বধূসাজে তাকে বেশ দারুণ লাগছে। এই পাগলটা এখনো আসছে না কেন? এত ভারী ভারী গহনা, লেহেঙ্গা নিয়ে বসে থাকতে থাকতে আমার কোমর ব্যথা করছে। আবারও আয়নায় তাকিয়ে নানারকম ভ্রম করতে লাগত তটিনী। ইতিউতি করতে করতে অবশেষে দীর্ঘ 2 মাস পর আজ তাদের বিবাহ সম্পন্ন হয়েছে। যদিও বা তটিনী মাধুর্যকে রস্যইকারে করতে শুরু থেকেই একপাশে খাড়া ছিল, তবে তা কাউকে ঘুণাক্ষরেও টের পেতে দেয়নি। তার ভাবখানা এমন ছিল, সে তেমন একটা রাজি নয়, তবে বাবা মায়ের কারণে বিয়ে করতে রাজি হয়েছে। সে চায় না প্রথমেই নিজের অনুভূতির কথা জানা ন দিতে। সে লুকিয়ে লুকিয়ে ভালোবেসে যাবে, তবে মাধুর্য যতদিন না নিজের অনুভূতি প্রকাশ করবে ততদিন সেও নিজের অনুভূতি আড়ালে রাখবে। দরজা খোলার শব্দে দ্রুত ঠিক হয়ে বসল তটিনী। লম্বা করে রাখা দুপাট্টার আড়ালে মুখ হসন্ত নয়নে মাধুর্যকে পর্যবেক্ষণ করল। বরবেশে তাকে দেখে আবেগে আপ্লুত হয়ে গেল তটিনী। বিড়বিড় করে বলল, এই বরবেশে থাকা সুদর্শন পুরুষটি আজ থেকে শুধু আমার। এই মানুষটা এখন আমার জীবনের একটা অংশ, আমার স্বামী। ও মাই খোদা, আমার তো এখনও বিশ্বাস হচ্ছে না মাধুর্য আমার স্বামী। বিড়বিড় করা শেষ হলে এটা ঘোমটা সরাতে পারি? নিজের সম্মুখে হঠাৎ মাধুর্যের উপস্থিত বুঝতে পেরে ঘাবড়ে গেল তটিনী। বড় একটা শ্বাস টেনে বুকে হাত দিয়ে বলল, আপনি কোনো ভূতের বংশধর নাকি? হুটহাট কোথা থেকে উদয় হন? আমি ভূতের বংশধর? তোমার সমস্যা, তুমি সবসময় নিজেই চিন্তায় মগ্ন থাকো, তখন স্বাভাবিকভাবে কথা বললেও ভীতুদের মতে কেঁপে উঠো। তটিনী খেয়াল করল মাধুর্য তাকে তুমি বলে সম্বোধন করেছে। লাজুক হাসি ফুটে উঠল তার ঠোঁটের কোণে। আপনার ভাবনার সমাপ্তি হলে কি এবার ঘোমটা সরাতে পারি, নাকি আপনি সরাবেন? হাত গুটিয়ে ফেলল তটিনী। মাধুর্য আকার ইশারা বুঝে মুচকি হেসে ঘোমটা আলতো হাতে সরিয়ে দিল। বধূসাজে তটিনীকে দেখে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। সে নিজেও জানে না এই মেয়েটার মাঝে কি এমন আছে যা তাকে এত টানে। আপনার দেখা হয়ে গেলে এবার কি আমি উঠতে পারি? এক জায়গায় এতটা লম্বা সময় ধরে বসে থাকতে থাকতে এবার আমার পা অবশ হয়ে যাচ্ছে। ধ্যান ভাঙল মাধুর্যের। অপ্রস্তুত হয়ে পড়ল সে। দুঃখিত, আমি ভুলেই গিয়েছিলাম। যাও, তুমি জামা কাপড় পরিবর্তন করে এসো। বীচ আকার না থেকে নামতে তার কষ্ট হচ্ছে দেখে মাধুর্য তাকে সাহায্য করল। সাথে আনা লাগেজের চেইন খুলে একটা কাপড় নেবে, তখন মাধুর্য বলল, বেশি ভারী কিছু পরার প্রয়োজন নেই। যেহেতু এখানে আমরা 2 জন ছাড়া আর কেউ নেই, তাই শাড়ি পরার দরকার নেই এখন। আপাতত তোমার পছন্দ অনুযায়ী কোন 3 পিস বা কুর্তি পরো, তাহলে স্বাচ্ছন্দ্যে ঘুমাতে পারবে। মুচকি হেসে একটা বেগুনি রঙের 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল সে। মাঝরাতে ঘুম ভেঙে গেল তটিনীর। আড়মোড়া হয়ে ফোন হাতে নিয়ে দেখল সকাল থেকে আরও অনেকখানি সময় বাকি আছে। পাশে ঘুমিয়ে থাকা মাধুর্যের দিকে তাকালো সে। একটা হাত মাথার নিচে রেখে অন্য হাতে আলতো করে তার চুলগুলো স্পর্শ করল। নামের মতো চেহারায়ও তার মাধুর্যতা মিশে আছে। ইস, কত স্নিগ্ধ লাগছে। আমার জীবনে যে তোমার আগমনী নির্ধারিত আছে, এটা যদি সে সময় জানতাম তাহলে এতটা চোখের জল বিসর্জন দিতাম না। কিন্তু নাম মাধুর্য হলে কি হবে? কথাতে কোন রূপ মাধুর্যতা নেই, সব করলার মতো তিতা। বলতে বলতে তার চোখ মুখ কুঁচকে এলো। মানসপটে ভেসে উঠল ঘুমতে যাওয়ার কিছু সময় পূর্বের ঘটনা। বিছানার ধারে বসে আস্তে আস্তে পা নাড়িয়ে মাধুর্যের অপেক্ষা করছিল তটিনী, সাথে হসন্ত তিস্ক সাজিয়ে চলেছে নানা ধরনের কল্পনা। তার ভাবনার মাঝেই মাধুর্য বেরিয়ে এলো। ভেজা টাওয়ালটা কাঠের চেয়ারের হাতলে সুন্দর করে মেলে দিল। তটিনী ভাবল এবার হয়তো কিছু বলবে, নড়েছে বসল সে। কিন্তু মাধুর্য কোন কথা না বলে চুপ বালিশ কাঁথা নিয়ে 1 কদম সামনে যেতেই তটিনী বুঝল তার পরবর্তী পদক্ষেপ। ভ্রু কুঁচকে এলো তার। ভাবল, আমি তো কিছুই বললাম না এই কাজ করার জন্য আমার বলার কথা, কিন্তু আমি তো এরকম কোন ইঙ্গিতই দেয়নি। একে মাথায় আবার কোন শয়তানে নাড়া দিয়েছে। চট করে নিজের জায়গা পরবর্তী করে বিছানা থেকে সোফায় গিয়ে বসল তটিনী। মাধুর্য শান্ত চোখে তার দিকে তাকিয়ে রইল। তটিনী ভ্রু নাচিয়ে ঈর্ষা করল। এরকম বিশ্রীভাবে ভ্রু নাচ করছো কেন? তোমার নতুন ট্যালেন্ট নাকি? গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম দেওয়ার শখ জেগেছে নাকি? জাগলে বলো, ভিডিও করে পাঠিয়ে দিই, তবে তার আগে তোমাকে সুন্দর করে কায়দা করে ভ্রু নাচ আয়ত্ত করতে হবে। এরকম ব্যাঙের মতো নাচালে কেউ ফিরেও তাকাবে না। মাধুর্যের এত আজগুবি কথা শুনে বিরক্ত ছেয়ে গেল তটিনীর সারা মুখশ্রীতে।
এই ছেলেটাকে নাকি আমি পছন্দ করতাম, বর্তমানে নাকি আমার স্বামী। কত ভয়ানক ব্যাপার। ভেবেছিলাম অনেক গম্ভীর, রুডি হবে, 10টা কথার একটা সোজা জবাব দিবে, কিন্তু এত দেখি আমার কল্পনারও বাইরে। কি ফালতু জোকস বলে সাথে ইলজিক্যাল কথাবার্তা। বিরক্ত নিয়ে কথাগুলো মনে মনে আওড়ানোর পর মাধুর্যের দিকে তাকালো সে। তাকে আরেকবার পর্যবেক্ষণ করে প্রশ্ন করল, তল্পিতল্পা বেঁধে কোথায় যাওয়া হচ্ছে শুনি? এই রাত বিরেতে নিশ্চয়ই ছাদে ঘুমাতে যাবেন না। আরে ছাদে যাব কেন? মশার কামড় খেয়ে রোগ বাঁধার শখ আমার নেই, মাত্র বিয়ে করেছি, এখনও তো বিবাহিত জীবনের সুখই উপভোগ করতে পারিনি। বাজে কথা বন্ধ করে, যেটা জিজ্ঞেস করেছি তার ওর দিন তো। এবার মাধুর্য সিরিয়াস ভঙ্গিতে বলল, এই রাতে মানুষ কি করে তুমি জানো না? ঘুমাতে যাচ্ছি। সোফা থেকে সরো। কেন, খাটটা কি চোখে পড়ে না? এতদিন কি সোফায় থাকতেন নাকি আপনার খাটের ধারণ ক্ষমতা কম যে 2 জন থাকলে ভেঙে যাবে? আমার খাটের ধারণ ক্ষমতা অনেক, একটা আস্ত হাতি এসে বসলেও কিছু হবে না। তাহলে কি সমস্যা? সমস্যা আমার না, সমস্যা অন্য একজনের। যদিও বা বিছানাটা আমার, তাও আমি যদি তার সাথে বেড শেয়ার করি তখন দেখা যাবে আমাকে ধাক্কা দিয়ে হয়তো বিছানা থেকে ফেলে দিয়েছে। কারণ সে তো আবার আমার সম্পর্কে জানে না, দ্বিধায় আছে আমাকে নিয়ে। আমি আবার এতটাও নির্দয় নয়, তাই আর কি নিজে থেকেই সরে যাচ্ছিলাম। মাধুর্যের মিষ্টি মিষ্টি কথায় আকারে ইঙ্গিতে দেওয়া খোটা তটিনী বেশ ভালোই বুঝতে পেরেছে। সোফা 6 একার রে উঠে বিছানার দিকে যেতে যেতে দাঁত চেপে বলল, কেউ যদি নিজেকে বাংলা সিনেমার নায়িকা মনে করে তবে সে নিজ ইচ্ছায় অন্য কোথাও থাকতে পারে, তখন আমারই লাভ। এই বড় সাইজের বেডে একা আরাম করে থাকতে পারব। বলে কাঁথা মুড়িয়ে শুয়ে পড়ল তটিনী। বালিশ কাঁথা নিয়ে দাঁড়িয়ে মাধুর্য নিজেকেই প্রশ্ন করল, ও কি আমাকে বাংলা সিনেমার নায়িকা বলল? তটিনী চোখ বন্ধ করেই আবারও বলল, এভাবে কাঁথা বালিশ নিয়ে অসহায় শিশুর মতো দাঁড়িয়ে। এ কার না থেকে তাড়াতাড়ি ঘুমাতে আসুন। লাইট বন্ধ করবেন না, আমার ভয় লাগে। দ্রুত বিছানায় আসুন, আমার মাথা গরম হয়ে গেলে বিছানায় তো থাকতে দেবই না, সাথে সোফাও পানি ঢেলে ভিজিয়ে দেব। তখন অসহায় নায়িকাদের মতো নিচে ছেঁড়া কাঁথা বিছিয়ে থাকবেন। তটিনীর শান্তি কণ্ঠে ধমক শুনে বিছানা এসে শুয়ে পড়ল মাধুর্য। দাঁতে দাঁত চেপে বলল, আপনার টাইম বি আইয়েগা। সবাইকে খাবার পরিবেশন করতে ব্যস্ত তটিনী। মাধুর্য প্লেটে খাবার নিও। এ কার তটিনীর দিকে তাকিয়ে আছে। শাড়ি পরিহিত মাথায় ঘোমটা দেওয়া তটিনীকে দেখে সে স্তব্ধ হয়ে গেল, সে চেয়েও চোখ ফেরাতে পারছে না। পেটে হালকা ব্যথা অনুভব হওয়ার পর মাধুর্য পাশ ফিরে দেখলে তার কাজিন মিটিমিটি হাসছে, বা কিদের দিকে তাকাতেই বাকি কাজিনরা চোখ দিয়ে নানান ইশারা করছে। অপ্রস্তুত হয়ে পড়ল সে, দ্রুত মাথা নিচু করে খেতে লাগল। তাড়াহুড়ো করে হাঁটার কারণে অসাবধানতাবশত শাড়ির আঁচলের সাথে পা পেঁচিয়ে পড়ে যেতে নিলে মাধুর জতার হাত টেনে ধরল। কি হয়েছে তা ভালোমতো বোঝার আগে তাকে টেনে সোজা করে দাঁড়া করিয়ে দিল মাধুর্য। তটিনী ড্যাব ড্যাব করে তার মুখপানে তাকিয়ে রইল। এভাবে ছুটছ কেন? কেউ তাড়া করছে নাকি? শাড়ি পরে কেউ এভাবে ছোটাছুটি করে? তটিনী কিছু না বলে এখনও তাকিয়ে আছে দেখে মাধুর্য তার থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিয়ে বলল, সাবধানে চলাফেরা করবে। হাত পা ভেঙে বসে থাকলে তখন তোমার পরিবার মনে করবে আমরা তোমার যত্ন নিচ্ছি না, আমরা তোমার প্রতি মনোযোগী না। সে চলে যেতেই তটিনী নিজের সেই হাতটার দিকে তাকালো যা কিছুক্ষণ আগে মাধুর্য ধরেছিল। সেই জায়গায় স্পর্শ করে বলল, কি রোমান্টিক, একেবারে রোমান্টিক। সিনেমার দৃশ্য। শাড়িটাও পায়ের সাথে একেবারে সঠিক সময় প্যাচিয়েছিল। এত তাড়াতাড়ি ছেড়ে দিল কেন? আরও কিছু সময় হাতটা ধরে রাখলে কি হতো? পরমুহূর্তেই নিজের বাচ্চামো ধরনের কথা শুনে তটিনী জিভ কাটল। গালে হালকা চাপড় দিয়ে নিজেই নিজেকে দমক দিয়ে করে বলল, তটিনী তুমি এখন আর কলেজ পড়ুয়া মেয়ে নেয়। যতই সে তোমার এককালের পছন্দের মানুষ হোক না কেন, তুমি এখন যুবতী, বিবাহিত। এসব বাচ্চামো তোমার সাথে মানানসই নই একদম। তার চেয়ে এ কারও বড় কথা, তার সামনে তোমার দুর্বলতা প্রকাশ করা যাবে না। নো নেভার। এসব বলে নিজেকে সাময়িক সময়ের জন্য বুঝো দিলেও না চাইতেও সময়ে অসময়ে তার সেই কলেজ পড়ুয়া কিশোরীর সত্তা বেরিয়ে আসবেই। ডট ডট ট্রেন চলছে নিজের গতিতে। জানালার পাশে মাথা ঠেকিয়ে মুখের সামনে বই ধরে আছে তটিনী। আজ তারা 2 জনে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছে। চাকরির সূত্রে মাধুর্য সেখানেই একটা ফ্ল্যাটে থাকে। তটিনীর বিপরীত দিকে বসে ফোন চালাচ্ছে মাধুর্য। তটিনী বই নিয়ে বসে থাকলেও সে বই পড়ছে কম আর চোখে মাধুর্যকে বারবার পরখ করছে বেশি। পুনরায় আবারও তাকালো সে। উফ, ব্রাউন কালারেও যে কাউকে এতটা সুদর্শন লাগতে পারে একে না দেখলে বুঝতেও পারতাম না। এত সুন্দর কেন এই ছেলে? আমি ওর বিবাহিত স্ত্রী হওয়ার সত্ত্বেও যেভাবে নজর দিয়ে চলেছি, না জানি অন্য মেয়েরা আরও কত নজর দেয়। বাবুদের মতো কালো কাজল লাগিয়ে দিতে হবে যেন কারো নজর না লাগে। কথাগুলো বিড়বিড় করতে করতে আকার শ করতে লাগল তটিনী। বইয়ের আড়ালে নিজের মুখ আড়াল করল সে। তার এই ব্যবহার মাধুর্যের নজর এড়িয়ে গেল না। এরকম করছো কেন? এমনও তো না যে কোন রোমান্টিক উপন্যাস পড়ছো তো হরর থ্রিলার, তাও এত ব্লাশ করছো কেন? বই এর পাতা কি অন্য কোন বইয়ের সাথে পরবর্তী হয়ে গিয়েছে নাকি? বিব্রতবোধ করল তটিনী। সোজা হয়ে বসল, চুলগুলো কানের কাছে গুজে দৃঢ় কণ্ঠে বলল, আমার বই, আমার ইচ্ছে, আমি তা পড়ে কিরূপ প্রতিক্রিয়া দেখব।
আপনার কি? আমার অনেক কিছু। চট্টগ্রামে আমি একা থাকি, তোমার উপর আবার কিছু ভর করলে তো সমস্যা। তোমার যা অদ্ভুত ব্যবহার দেখছি, যদি আমার অনুমান সত্যি হয় তখন তুমি রাতবিরেতে আমার উপর চওড়াও হলে তো আমাকে কেউ বাঁচা তে আসবে না। ভাবতেই আমার গা শিউরে উঠছে। আমার মতো মনে হচ্ছে আপনার উপর কিছু ভর করেছে, তাই তো সবসময় এত বাজে কথা বলেন। এখন তো আমার নিজের নিরাপত্তা নিয়ে দ্বিধা সৃষ্টি হচ্ছে, বলে ভেঙচি কেটে অন্যদিকে ফিরে আবারও বইয়ের চোখ রাখল সে। ডট ডট তাদের নতুন বাসায় আসার আজ দ্বিতীয় দিন। 4 রুমের একটা মাঝারি সাইজের ফ্ল্যাট এটি। রাতে ঘুমানোর জন্য বিছানা ঠিক করছে তটিনী। মাধুর্যে পাশে থাকা চেয়ারে বসে ল্যাপটপে কাজ করছে। মাধুর্য ল্যাপটপটা টেবিলে রেখে উঠে দাঁড়ানোর প্রস্তুতি নেবে সেই মুহূর্তে পুরো রুমে অন্ধকার ছেয়ে গেল। ও মাগো! পুরো রুম তটিনীর চিৎকারে ভরে উঠল। নিজের কোলের উপর ভর অনুভব করল মাধুর্য, বুঝতে বাক রস্যই কার নেই কি হয়েছে। হতাশা ভরা নিঃশ্বাস নিল সে। বিড়বিড় করে বলল, এত বড় মেয়েও নাকি ভয় পায়। কিছু মুহূর্ত পর নিজের হাতে জ্বালা অনুভব করল মাধুর্য। কেন এরকম অনুভব হচ্ছে তা বোঝার চেষ্টা করছে, সময়ের সাথে সাথ একার জ্বালা অনুভূতিও বৃদ্ধি পাচ্ছে বলে তার মনে হল। একসময় আর সহ্য করতে না পেরে তটিনীকে নিজের কোল থেকে ঠেলে উঠিয়ে দিল সে। তটিনী উঠে দাঁড়ালো, তবে মাধুর্যের টি শার্টের এক পাশ খামচে ধরে আছে। এরকম বাচ্চাদের মতো ব্যবহার করছো কেন? সামান্য কারেন্টই তো গিয়েছে। ও আপনি বুঝেন না, অন্ধকারে আমার খুব ভয় লাগে, দমবন্ধ লাগে। অন্ধকারে আমার খুব বাজে ধরনের ফোবিয়া আছে। এখন এত কথা না বলে তাড়াতাড়ি ফোনের টর্চ জ্বালান। অন্ধকারে হাতরে ফোন খুঁজে পেল মাধুর্য। ফোনের টর্চ জ্বালিয়ে তটিনীর দিকে তাকালো সে। ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছে মেয়েটা, চোখে মুখে এখনও আতঙ্কের ছাপ বিদ্যমান। হতাশাভরা নিঃশ্বাস নিয়ে পাশে থাকা তয়ে আকার লেটা হাতে নিল সে। তটিনীর দিকে হাত বাড়াতে নিলে সে নিজের মুখ সরে নিয়ে প্রশ্ন করল, কি করছেন? তোয়ালে পেঁচিয়ে মারার চিন্তা করছেন নাকি? বোকা মেয়ে, নিজের অবস্থা দেখেছ? নাও, তুমি নিজেই মুছে নাও। লজ হসন্ত যা পেল তটিনী। মাথা নত করে মাধুর্যের থেকে তোয়ালেটা নিয়ে ঘাম মুছে নিল। এখনও সে মাধুর্যের টি শার্ট খামচে ধরে আছে। গরমে জনেরই অবস্থা খারাপ। মাধুর্য হাফ সাফ করছে। পূর্বে সে একা থাকার কারণে কারেন্ট চলে গেলে গায়ে থাকা পোশাকটা খুলে ফেলত। তখন একটু হলেও অস্বস্তি কম অনুভব হতো। কিন্তু এখন তটিনী কি ভাববে এই ভেবে খুলছে না। যতই তার স্ত্রী হোক, এখনও তাদের মাঝে অদৃশ্য দ্বিধার দেয়ালটা বিদ্যমান। মাধুর্যের টিসা ধরে থাকতে থাকতে এবার তটিনী হাত ব্যথা করছে। নিজের ভেতরে থাকা ভয়ের কারণে ছাড়তেও মন সায় দিচ্ছে না। এবার আর থাকতে না পেরে বলেই বসল, কি ফালতু জায়গায় থাকেন আপনি? আধ ঘন্টা হয়ে গেল এখনও কারেন্ট এলো না। ইলেকট্রিসিটির দায়িত্বে থাকা লোকটা কি ঘুমে পড়েছে নাকি? না বেহুশ হয়ে পড়ে আছে? হতে পারে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে প্রকৃতিতে বিমোহিত হয়ে কারেন্ট দেওয়ার কথা ভুলে গিয়েছে। এই গরমে মাধুর্যের কথা রস্য ও কার্ণে তটিনীর হাসি তো এলো না, বরং মুখশ্রীতে আরও বিরক্তি ছেয়ে গেল। সে পরবর্তীতে কিছু বলার জন্য মুখ খুলবে সে সময়ই কারেন্ট চলে এলো। হাফ ছেড়ে বাঁচল তটিনী। এত সময় পর মাধুর্যকে ছাড়ল সে। পাশ থেকে মাধুর্য হাসতে হাসতে বলল, মনে হয় তোমার কথা টেলিপ্যাথির মাধ্যমে শুনে নিয়েছে। তোমার উপর দয়া করে প্রাকৃতিক কাজে বিরতি দিয়ে কারেন্ট ফেরত দিয়ে গিয়েছেন। রাখুন তো আপনার বাজে কথা। কিসব অশ্লীল কথাবার্তা বলছেন? কিসের অশ্লীল কথাবার্তা? আমি তো অশ্লীল কথাবার্তার পর্যন্ত বলিনি। কেন তুমি প্রকৃতির ডাকে সাড়া দাও না? তটিনী রেগে চিৎকার করে বলে উঠল, চুপ করুন আপনি, না হলে এক্ষুনি রুম থেকে বের করে দিব। তার কথার ধরন দেখে মাধুর্য উচ্চস্বরে হাসতে লাগল। তার হাসির মাঝে তটিনী লক্ষ্য করল মাধুর্যের হাতের কিছু অংশ লাল হয়ে গিয়েছে। সে রাত ছেড়ে চিন্তিত হয়ে মাধুর্যের পাশে বসল। তার হাত টেনে সামনে এনে দেখল হাতে কিছু জায়গায় চামড়া উঠে গিয়েছে। দাঁত দিয়ে জিভ কাটল সে। বুঝতে বাকি নেই হাত চেপে ধরার কারণে মাধুর্যের হাতে তার নখ গেঁথে গিয়েছিল। মাধুর্য এত সময় পর বুঝতে পারল তখন জ্বালা অনুভব করার কারণ। সে তটিনীকে রাগানোর জন্য বলল, ইস, আমার সাধের হাতটার কি বাজে অবস্থা হয়েছে। লজ্জা পেল তটিনী। দ্রুত উঠে সব ড্রয়ার খুলে ফার্স্ট এইড বক্স খুঁজতে লাগল, কিন্তু কোনটাতেই পেল না। তার অস্থিরতা দেখে মৃদু হাসল মাধুর্য। উঠে এসে তটিনীর হাত ধরে তাকে বিছানায় বসিয়ে বলল, খুঁজে পাবে না তুমি? কোথায় কি আছে তুমি তো জানোই না, তো খুঁজে লাভ নেই। ঘুমিয়ে পড়ো। কিন্তু আপনার হাতে যে লেগেছে, আমি ওষুধ লাগিয়ে নেব। তুমি শুয়ে পড়ো। তটিনীকে শুয়ে দিয়ে তার গায়ে কাঁথা টেনে দিয়ে মাধুর্য বলল, তুমি ঘুমাও, আমি দরজা জানালা চেক করে আসছি। তটিনী মাধুর্যের যাওয়া দিকে তাকিয়ে রইল। নিজের অজান্তে করা কাজে সে ভীষণ অনুতপ্ত। ইস, কত ব্যথা পেয়েছে ছেলেটা। গোছানো বিছানায় বারবার গুছিয়ে রাখছে তটিনী। আবার কখনো টেবিলে থাকা জিনিসগুলো নাড়াচাড়া করে আবারও ঠিক করে রাখছে। এটা ইদানিং যেন তার নিত্যদিনের সকালের রুটিন। এই সময়টা মাধুর্য অফিসের জন্য হসন্ত তৈরি হয়ে থাকে। তটিনী আগে থেকেই সব গুছিয়ে রাখে। মাধুর্য নিজের মতো চুপচাপ তৈরি হতে থাকে। তটিনী ভেবেছিল বাহানা করে তাকে টাই পরিয়ে দেবে, কিন্তু বেচারির আশা অপূর্ণই রয়ে গেল। কারণ মাধুর্য টাই পরে না। কে আর
করার আছে। নানা কাজের বাহানায় রুমে ঘুরঘুর করে সে আর চোখে মাধুর্যকে পরখ করতে থাকে। চিরুনি টেবিলে রেখে রুম থেকে বেরিয়ে গেল মাধুর্য। তটিনী জানে এখন সে সোফায় বসে পায়ে মোজা পরবে, ব্যাগ কাঁধে ঝুলিয়ে আকার ধৈর্য তটিনীকে ডাকতে যাবে সেই মুহূর্তে তটিনী রান্নাঘর থেকে ছুটে এলো। তবে তার কাছে পৌঁছানোর আগে থেমে গেল সে। মৃদুস্বরে বলে উঠল, ও মা গো। এক পা উপরে তুলে চোখমুখ কুঁচকে দাঁড়িয়ে পড়ল। মাধুর্য তার রস্যইকার ব্যাগটা রেখে এগিয়ে এলো। তটিনীর হাত থেকে টিফিন বক্সটা টেবিলে রেখে তাকে ধরে সোফায় বসাল। কি হয়েছে তটিনী, পায়ে ব্যথা পেয়েছ কি? দেখি পা এদিকে দাও। পায়ে হাত দেওয়ার আগে সরিয়ে নিল সে। আরে কিছু হয়নি, আমি ঠিক আছে। আপনি যান, আপনার দেরি হয়ে যেতে পারে। হবে না, দেখি পা দেখাও। তটিনীর বাম পা সামনে এগিয়ে আনতেই মাধুর্যের চোখ কপালে উঠে গেল। তার বৃদ্ধা আঙ্গুলটির নখ ভেঙে একেবারে রক্তেমাখা মাখিয়ে হয়ে রস্যই কারেছে। মাধুর্য এক প্রকার দৌড়ে গিয়ে মলম আর তুলা নিয়ে এলো। রক্ত পরিষ্কার করতে করতে বলল, সাবধানে চলাফেরা করবে তো, সবসময় এত বেখেয়ালি হলে তো যখন তখন এরকম বিপদ হয়ে যাবে। তুমি এখন আর ছোট নেই তটিনী। উদ্ধৃতি চিহ্ন, আপনার ব্যাগে খাবার রাখতে ভুলে গিয়েছিলাম, তাই তাড়াতাড়ি করে দিতে গিয়েছে, লেগে গিয়েছে। ব্যান্ডেজ করে উঠে দাঁড়ালো মাধুর্য। বক্সটা ব্যাগে ঢুকিয়ে ব্যাগ কাঁধে নিয়ে বলল, আস্তে আস্তে উঠে দরজা লাগিয়ে দাও না, হলে কেউ ঢুকে যেতে পারে। সাবধানে থেকো, আর দরজা খোলার পূর্বে দেখে নেবে কে এসেছে। তটিনীও বুঝদার মেয়ের মতো মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ডট ডট বেলের শব্দ পেতেই দৌড়ে যেতে নিয়েও ফিরে এলো তটিনী। পুনরায় আয়নায় নিজেকে আরেকবার পরখ করে নিয়ে দ্রুত পায়ে দরজার কাছে এগিয়ে এলো। দরজার খোলার পরই মুখে হাসি লেগে থাকা, পরিপাটি হয়ে থাকা তটিনীকে দেখে মৃদু হাসল মাধুর্য। মেয়েটা যে তার আসার পূর্ব মুহূর্তে নিজেকে পরিপাটি করতে ব্যস্ত থাকে এটা সে জানে। ভালো লাগে তার। আগে সারাদিন কাজের পর বাড়িতে ফিরে সব কাজ একা গুছিয়ে করতে গিয়ে হাঁপিয়ে উঠত সে। একা একা থাকতে তার একদম ভালো লাগত না, কথা বলার কোন মানুষও ছিল না বলে তার বাড়ি ফিরতে মন টানত না। এখন যেন তার মন বাড়ি ফেরার জন্য মন আনচান করে। এই কয়েক মাসে দরজার খোলার পর মুখে মিষ্টি হাসি থাকা তটিনীকে দেখে তার এমন অভ্যাস হয়ে গিয়েছে যে কোনোদিন এর ব্যতিক্রম হলে তার মন অস্থির হয়ে ওঠে। মাধুর্য মোজা খুলে গুছিয়ে রাখার পর তটিনী তাকে এক গ্লাস শরবত এগিয়ে গিল। শরবত পান করার সময় মাধুর্য খেয়াল করল মেয়েটা ওড়নার কোণ বারবার নিজের আঙ্গুলে পেঁচিয়ে যাচ্ছে। মুখে থাকা শরবতটা গিলে জানতে চাইল, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? কিছু বলবে? শরীর খারাপ হয়েছে? বাইরে থেকে কোনো কিছু আনতে হবে কি? না, আপনি যেরকম ভাবছেন সেরকম কিছু নয়। আপনি যান, কাপড় পরিবর্তন করে আসুন, আমি হালকা কিছু খাবার দিচ্ছি। মাধুর্য উঠো, কার রুমের দিকে যাবে তখন তটিনী পেছনে থেকে ডাকল। মাধুর্য তাকানোর পর আমতা আমতা করে বলল, কাল সন্ধ্যায় আপনার সময় হবে? আসলে ঢাকা থেকে আসার পর যা এনেছি তার অনেক কিছুই ইতোমধ্যে শেষ। আমি তো এখানে ভালো মতো কিছু চিনি না, তো যদি একটু। উদ্ধৃতি চিহ্ন, মাধুর্য বুঝল তটিনীর কথা। কয়েক সেকেন্ড ভেবে বলল, ঠিক আছে, তৈরি থেকো, নিয়ে যাব। মাধুর্য রুমে চলে যেতেই তটিনী খুশিতে লাফাতে লাগল। মুখ থেকে যেন তার হাসি সরছেই না। হঠাৎ সে স্থির হয়ে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, পরশু দিন যে আমার জন্মদিন তা কি উনি জানেন? মনে তো হয় না। না জানলে না জানুক, উনি আমাকে কোন উপহার দিক বা না দিক আমি তো দেব। উফ, আমি যে আর অপেক্ষা করতে পারছি না, বলে মিটিমিটি হাসল তটিনী। তার মাথায় এখন অনেক কিছু ঘুরপাক খাচ্ছে। মাঝরাতে পানির পিপাসা অনুভব করছো মাধুর্য? ঘুম হালকা হয়ে এলো তার। শোয়া থেকে উঠে মাথার কাছে থাকা জগ থেকে পানি পান করল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলরা 2 বাজে। পুনরায় ঘুমানোর প্রস্তুতি নেবে তখন তার নজর আটকে গেল পাশে ঘুমিয়ে থাকা তটিনীর দিকে। মুচকি হাসল সে। বেনির ভেতর থেকে কয়েকটা ছোট ছোট চুল বেরিয়ে তার মুখে লেপ্টে আছে। মৃদু হেসে আলতো হাতে চুলগুলো চোখের কাছ থেকে সরিয়ে দিল। মেয়েটা তার প্রথম নজর কেড়েছিল তার এক আত্মীয়ের বিয়েতে। সেদিন যতটা সময় বিয়েতে উপস্থিত ছিল তার চোখ অজানা কারণে বারবার এই নাম না জানা মেয়েটিকে খুঁজে চলেছিল। পরে অবশ্য নিত্যদিনের বিভিন্ন ঘটনার কারণে ভুলে গিয়েছিল, কিন্তু মেয়েটা যেন তার ভাগ্যেই ছিল। হ্যাঁ, মাধুর্য তাই বিশ্বাস করে। তা না হলে এত এত মেয়ের ছবির মাঝে তার মায়ের কেনই বা তটিনীকেই পছন্দ হবে? সেদিন তার মা অনেকগুলো মেয়ের ছবি নিয়ে এসেছিলেন। উনি এবার মনস্থির করে রেখেছিলেন ছেলেকে বিয়ে না করিয়ে চট্টগ্রামে ফিরতে দেবেন না। হয় বিয়ে করে বউ নিয়ে যাবে, না হয় বাবা মায়ের সাথে থাকবে। এত মেয়ের ছবির মাঝে তটিনীর ছবিটা সহজেই তার নজর কেড়ে নেয়। এতগুলা দিন পর আবারও মেয়েটাকে দেখে তার হৃদয় কেঁপে উঠল। সেদিন সে ঠিক করেছিল, তুমিই আমার জীবনসঙ্গিনী হবে। দ্বিতীয়বার যখন তোমার খোঁজ পেয়েছি তার হারিয়ে যেতে দেব না, এই ভেবে অনেক কিছু করে কার তটিনীকে নিজের জীবনসঙ্গিনী রূপে পেয়েছে। কিন্তু এখন তার মনে হচ্ছে সে কোন ভুল করেনি তো, কারণ তটিনী এখনও তার সাথে সহজ হয়ে উঠতে পারেনি। মাঝে মাঝে না চাইতেও তার অবচেতন মনে চিন্তা ভর করে যে তটিনী শুধু নিজের বাবা মায়ের কারণে বিয়ে করে। এরূপ নানা চিন্তা ভাবনার মাঝেই ঘুম এসে ধরা দিল মাধুর্যের চোখে। ডট ডট নিত্যদিনের মতো ফুরফুরে মেজাজে সব কাজ করছে তটিনী। আজ তাকে আরও বেশি খুশি দেখাচ্ছে কারণ সন্ধ্যায় সে আর
মাধুর্য বাইরে যাবে। প্রতিদিনের মতো আজও মাধুর্য তৈরি হওয়ার সময় তটিনী রুমের মধ্যেই ঘোরাফেরা করছিল। তবে আজ একটু ব্যতিক্রম হল। মাধুর্য রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় পেছনে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, বাইরে এসো তটিনী, তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। সকালের নাস্তা শেষে মাধুর্য চুপচাপ সোফায় বসে রইল। তার অন্যরকম ব্যবহারে তটিনীর সন্দেহ হল। কৌতূহলী হয়ে জানতে চাইল, আজ অফিস বন্ধ নাকি? না যাব বে, তোমার সাথে আমার কিছু কথা আছে। জানো, আমি না অনেকদিন ধরে ভেবেছি, শেষ পর্যন্ত সবকিছু ভেবে একটা সিদ্ধান্ত নিয়েছি। জানি এই সিদ্ধান্তে আর কেউ খুশি হোক না হোক তুমি অনেক খুশি হবে। মাধুর্যের কথা বলার ধরন তটিনীর সুবিধার মনে হল না। কি সিদ্ধান্ত? আর আপনি এভাবে কথা বলছেন কেন? দয়া করে পরিষ্কার করে বলুন। তুমি বলতে না তুমি আমাকে নিজের ইচ্ছেতে বিয়ে করনি, বাবা মায়ের সিদ্ধান্তের কারণে করেছ। আমিও তোমাকে বেশ অনেকদিন ধরেই লক্ষ্য করছি। অতঃপর বুঝলাম নিজের ইচ্ছে, ভালোলাগাকে প্রাধান্য দিতে গিয়ে আমি তোমার উপর তা চাপিয়ে দিচ্ছি। হয়তো তুমি তোমার পার্টনার থেকে আরও বেশি কিছু আশা করো যা আমার মধ্যে নেই। তাই তো রস্যইকার বিয়েতে প্রথম দেখাতেই না করে দিয়েছিলে। যা হয়েছে তা পরিবর্তন করা তো সম্ভব নয়, তবে শুধরে নেওয়া সম্ভব। মাধুর্যের কথা শুনে তটিনীর কান ঝা ঝা করছে। দিবাস্বপ্ন দেখছে কিনা তার সন্দেহ হচ্ছে। কোনোরকমে কয়েকটা শব্দ উচ্চারণ করল সে। আপনি এসব কি বলছেন? মাথা ঠিক আছে আপনার? চিন্তা করো না তটিনী, তোমাকে আর কেউ জোর করবে না। আমার কথাও ভেবো না, আমি যা ভুল করেছি তা আমিই ঠিক করে দেব। কাঁধে ব্যাগ ঝুলিয়ে রেয়ে গেল মাধুর্য। তটিনী ধপ করে মাটিতে বসে পড়ল। সকাল থেকে কত কিছু পরিকল্পনা করে রেখেছিল, কিন্তু সব শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। ভেবেছিল আজ মাধুর্যকে মনে থাকা গোপন কথাগুলো বলেই দেবে, তাদের সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে, কিন্তু হায়, ভাগ্যে যেন অন্য কিছুই লিখে রেখেছেন বিধাতা। হু হু করে কেঁদে উঠল তটিনী। মজা করতে গিয়ে বলা কথাগুলোই যে তার জীবনে কাল হয়ে দাঁড়াবে তাকেই বা জানত। ডট ডট দরজা খোলার পর আজ যে অন্য এক তটিনীকে দেখতে পেল মাধুর্য। তাদের বিয়ে হয়েছে 9 মাস হয়ে গিয়েছে। এই বাড়িতে তারা একসাথে আছে 5 মাসের উপরে। এই 5 মাসে এমন কোন দিন নেই যেদিন তটিনী পরিপাটি হয়ে মুখে হাসি রেখে দরজা খুলে দেয়নি। তবে আজ তটিনীর মুখে নেই কোন হাসি। মুখশ্রীতে ছেয়ে আছে বিষাদের ছায়া। চোখের জল শুকিয়ে গিয়েছে, মাথার চুল এলোমেলো। অনেকখানি বিধ্বস্ত লাগছে তাকে। মাধুর্যের মুখশ্রীতেও ছেয়ে আছে গম্ভীর্যতা। কোনোরকম কথা না বলে সে ভেতরে চলে গেল। অনুভূতিহীনভাবে মাধুর্যকে খাবার বেড়ে দিচ্ছে তটিনী। অন্যদিন জনে একসাথে খাবার খেত, সে পরে বসবে বলেও মাধুর্য জোর করে বসাত, কিন্তু আজ মাধুর্য একটা শব্দ উচ্চারণ করল না। চুপচাপ খেতে গল এবং এমন ভাব করল যেন এই মুহূর্তে এই জায়গায় সে ছাড়া অন্য কারও উপস্থিতিই নেই। ভীষণ রকমের কান্না পেল তটিনীর। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ভাতগুলো নাড়াচাড়া করে চলেছে সে। ভাতের একটা দানাও তার মুখে উঠেনি। মাধুর্য খেয়ে উঠে গেল। হাত ধুয়ে টেবিলের কাছে এসে পানি খেয়ে গম্ভীর কণ্ঠ বজায় রেখে বলল, রুমে টেবিলে একটা কাগজ আছে, খেয়ে ওটা পড়ে নিও, তারপর নিজের মতামত জানাবে আমাকে। বলে অন্য একটা রুমে গিয়ে দরজা ভিড়িয়ে দিল সে। মাধুর্যের কথা শুনে তটিনীর খাওয়ার রুচি একদমই চলে গেল। কিন্তু খাবার নষ্ট হবে এই কারণে জোর করে যতটা সম্ভব তাড়াতাড়ি খেয়ে ঘরে ফিরে এলো। দেখল ঠিকই টেবিল ভাঁজ করা একটা সাদা কাগজ। এটা কি ডিভোর্স পেপার? রস্যইকার নয়তো অর্ধেক বেলার মধ্যে তো এটা তৈরি করা সম্ভব না। তার মানে কি মাধুর্যের মনে আগে থেকেই সম্পর্ক শেষ করার চিন্তা ছিল? এতগুলা দিনে কি আমাকে একটুও ভালোবাসতে পারেনি সে? ভালো না বাসুক, অন্তত স্ত্রী হিসেবে কি একটুও দুর্বলতা তৈরি হয়নি তার মনে? হ্যাঁ, এটা ঠিক যে আমি আমার মনের কথা মুখে বলতে পারিনি, জানি এটা আমার ব্যর্থতা, তবে ভালোবাসা কি শুধু মুখে বললেই সত্যি হয়? সে কি তার প্রতি আমার ছোট ছোট কেয়ার, যত্ন এসবও কি লক্ষ্য করেনি? কখনোই কি করেনি? এখন আমি বাবা মাকে কি ওর দেব? এই মুহূর্তে যদি আমি তাদের এই বিষয়ে কিছু জানাই তবে তারা চিন্তা করবে। এখানেও এমন কেউ নেই যে সামনাসামনি কথা কোন সিদ্ধান্ত নেব। কি করব এখন আমি? কথাগুলো বলার সময় তটিনীর চোখ থেকে অনবরত জল ঝরেই যাচ্ছিল। একসময় অনেক সাহস জুগিয়ে সে কাগজটা খুলে দেখল। কাগজটা সম্পূর্ণ দেখার পর কয়েক সেকেন্ডের জন্য তার চোখের জল পড়া থেমে গেলেও পরমুহূর্তে আরও দ্বিগুণ একার গে তা গড়িয়ে পড়তে লাগল। কাগজটা হাতের মুঠোয় নিয়ে ছুটে এলো পাশের রুমে। মাধুর্য একটা বই খুলে বসেছিল। কোথা থেকে তটিনী ছুটে এসে ধুম করে তার পিঠে একটা মেরে বসল। ব্যথায় মৃদু চিৎকার করে উঠল সে। পিঠে হাত দিয়ে একার চেয়ার থেকে উঠে দাঁড়াল, চোখে জল কিন্তু মুখে রাগীভাবে তটিনীকে দেখে ব্যথা নিয়েও মৃদু হাসল মাধুর্য। সে জানত মেয়েটার প্রতিক্রিয়া এরূপই হবে। ঝাঝাল কণ্ঠে কাগজটা দেখিয়ে তটিনী জানতে চাইল, এসব কি সব লিখেছেন এখানে? কেন, ভুল কি লিখলাম? যা সত্যি তাই লিখেছি। কি সত্যি? কোন সত্যি নেই? মজা মনে হয় সব আপনার কাছে? কোন সত্যি নেই? আসলেই তুমি অস্বীকার করতে পারবে তুমি আমাকে আগে থেকেই পছন্দ করতে? তোমাকে চেনার আগে থেকেই তুমি আমাকে চিনতে, এটা অস্বীকার করতে পারবে? চুপ হয়ে গেল তটিনী। সে ভেবেছিল অন্যভাবে মাধুর্যকে কথাটা জানাবে, কিন্তু সে ঘূর্ণাক্ষরেও টের পায়নি তার বলার আগেই মাধুর্য সত্যিটা জেনে
গিয়েছে। কাগজটাতে শুধু কয়েকটা লাইন লেখা ছিল। মনের কথা আগেই বলে দিলে পারতে। তাহলে আর এত চোখের জল ফেলতে হতো না। পুরোই ভূতনি লাগছে তোমাকে। এতদিন তুমি আমার সাথে লুকোচুরি খেলেছ, আজ না হয় আমি কয়েক ঘন্টার জন্য খেললাম। কখন থেকে জানতেন আপনি? উদ্ধৃতি চিহ্ন। তটিনীর একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে সে বলল, এখান আসার আগে থেকেই আমি সব জানতাম। তোমার এক বান্ধবী আমাকে বলেছিল, তবে সেও নিশ্চিত ছিল না। পরে আমি ঢাকা থেকে তোমার বইখাতাগুলো গুছিয়ে রাখার সময় তোমার ডায়েরিগুলো মাঝে একটা শেষ হয়ে যাওয়া ডায়েরি খুঁজে পাই। তাতে অর্ধেকের চেয়েও বেশি অংশ জুড়ে তো আমার কথাই লেখা ছিল। তখন আমি সহজেই বুঝতে পেরে গিয়েছি তোমার মাথায় কি চল ছে। এতদিন কিছু বলেনি কারণ আমি চাইছিলাম তুমি কি করো দেখতে। কাল তোমার জন্মদিন, এটা আমার মনে আছে। তার উপর আগের দিন যখন বললে আজ বাইরে যাবে, তখনই ধারণা করেছিলাম তুমি হয়তো কিছু বলবে। তাই সকালবেলা ইচ্ছে করে তোমাকে ভয় পাইয়ে দিয়েছিলাম। জানতাম তুমি বোকা মেয়ে, কিছুই বুঝবে না। তো কেমন লাগলো জন্মদিনের চমক? তটিনী পুনরায় মাধুর্যের বাহুতে জোরে একটা থাপ্পড় মারল। দেখতে চিকন হলে কি হবে, হাতে জোর আছে ভালো। পুরো হাত জলে গেল আমার। আরও মারব, মারতে মারতে শেষ করে ফেলব। জানেন কতটা ভয় পেয়ে গিয়েছিলাম, এতটা চমকে গিয়েছিলাম। চিন্তা করতে করতে যদি হার্ট অ্যাটাক করে পড়ে থাকতাম তখন কি হতো? দেখার মতো তো কেউ নেই। ক্ষণমরে পড়ে থাকলে আপনার মজা বেরিয়ে যেত। চুপ, কি সব বাজে কথা বলছো? কেন? তুমি যখন আমার সাথে অভিনয় করেছিলে তার বেলা, প্রথম দিকে তো আমার মধ্যে অপরাধবোধ কাজ করত, এই ভেবে যে আমি বুঝি কাজটা ঠিক করিনি। যখন নতে পেরেছি তোমার মনে এক কিন্তু মুখে আরেক, তখন ইচ্ছে করছিল তুলে আছাড় মারি। ভেবেছিলাম তুমি বোকা, শান্তশিষ্ট, কিন্তু পেটে পেটে যে এই চলছে তা তো বুঝতেও পারিনি। তটিনী বাচ্চাদের মতো হেসে মাধুর্যকে জড়িয়ে ধরে বলল, একটু মজা করেছি আর কি। আমি আপনার বিয়ে করা বউ, আমি আপনাকে না জ্বালালে আর কে জ্বালাবে? হুট করে হারিয়ে গিয়েছিলেন, এরপর যখন পাত্রের জায়গায় আপনাকে দেখলাম তখনই মাথায় দুষ্টবুদ্ধি চেপেছে। মাধুর্য তটিনী মাথায় হাত রেখে বলল, সে সময় জানালে না কেন? সে সময় বলে দিলে এতগুলা বছর অপেক্ষা করতে হতো না। আপনি যদি প্রত্যাখ্যান করেন এটা চিন্তা করে বলতে ভয় পেয়েছিলাম। আমি হুট করে কারো সাথে কথা বলতে পারি না। কার কবার চেষ্টা করেছি, কিন্তু বলবো বলবো করে সময় অতিবাহিত হয়ে গেল, আর একদিন হুট করে আপনিও হারিয়ে গেলেন। মাধুর্য তটিনীকে নিজের থেকে ছাড়িয়ে তার চোখে তাকিয়ে বলল, বলবো বলবো করে যা এত বছর বলতে পারোনি তা কি এখনও নিজের মাঝে লুকিয়ে রাখবে তটিনী? বলবে না? তটিনী হেসে মাধুর্যের গাল নিজের হাতের মাঝে নিয়ে সুরেলা কণ্ঠে গেয়ে উঠল। আরে হাই, কিছু কথা ছিল মাথায়, যা আমি বলে দিতে চাই, কিন্তু উপায় কোথায়? আরে হাই, পাত্তা কেন তোমার নাই? টেক্সটের রিপ্লাইও নাই। কেমনে বলি তোমায়? ওয়েট, না, প্রথম দেখাতে ভালোবাসিনি আমি। তবে ধীরে ধীরে জাগলো এই অনুভূতি। আমি সারাদিন ভেবে এইভাবেই যায় আমার রাত পেরিয়ে। দুনিয়া ভাবুক যা ভাবার আছে, তবে আমি তো ভাবব শুধু তোমাকে। ভেবে ভেবে এইভাবে সময় আমার পেরিয়ে। বলবো বলবো করে বলা হয়নি। কপালে যাই থাকুক না কেন বলবো ভাবছি। এই কিছু কথা মনের যা আগে বলা হয়নি। ছিলাম আমি লুকিয়ে এতটা দিন। আজ সাহস করে বলে দেব ভাবছি। শোনো তাহলে মনের কথা। আই লাভ ইউ, অর আই লাভ ইউ, অর আই লাভ ইউ, অর আই লাভ ইউ। সমাপ্ত।